আমাদের চ্যানেলের প্রত্যেক দর্শক বন্ধুদের শ্রদ্ধা, সম্মান, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আকাশ ছোঁয়া বাজার দর, বিশেষ করে সবজি বাজারের আগুন দর নিয়ে। এটাই আজকে আমাদের বিশেষ প্রতিবেদনের আলোচ্য বিষয়, যার শিরোনাম হচ্ছে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধিতে মানুষের নাভিশ্বাস, সরকার কোথায়? রাজ্য সরকার বলুন, কেন্দ্র সরকার বলুন, কোথায়? চলুন বিস্তারিতভাবে আলোচনা করা যাক। মোদি ৩ সরকার নতুন করে বিনামূল্যে সুরক্ষিত চাল মানে ফোর্টিফাইড রাইস বিতরণের সিদ্ধান্ত নিয়েছে। দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে এই চাল জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে। ভালো কথা। জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের আওতাভুক্ত গরিব মানুষ প্রতি মাসে অতিরিক্ত 5 কেজি চাল পাবেন। ভালো কথা। আবার কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক সস্তায় চাল ও আটা বিক্রি করবে, এই মর্মে গত 4 নভেম্বর একটা প্রকল্পের উদ্বোধন করেছে। উদ্দেশ্য সরকারি গুদাম থেকে খোলা বাজারে শস্য বিক্রি করে দাম নিয়ন্ত্রণে রাখা। খরিফ মরশুমের ধান কাটা চলছে। কৃষি মন্ত্রকের আশা ভালো বর্ষার কারণে 2024-25 খরিফ মরশুমে প্রায় 12 কোটি টন চাল উৎপাদন হতে পারে। বাজারে চালের সরবরাহ বাড়বে, ফলে দামও কমবে। বেশ ভালো কথা। তবে গত 1 বছরেরও বেশি সময় ধরে দেশবাসীর দুর্ভোগ বাড়াচ্ছে সবজির মূল্য বৃদ্ধি, সবজির আগুন দর। সরকার উত্তর ভারতের অনেক জায়গায় কিয়স্ক করে টমেটো, পেঁয়াজ সহ আনাজ বিক্রি করেছে, কিন্তু মূল্য বৃদ্ধিকে বিশেষ বাগে আনতে পারেনি। ফলে ভর্তুকিতে শুধু চাল এবং আটা বিক্রি করে সামগ্রিকভাবে দামের ঝাঁজ কতটা নিয়ন্ত্রণে আসবে সেই ব্যাপারে কিন্তু সন্দেহের অবকাশ থেকেই যাচ্ছে। প্রতিদিন দাম বাড়ছে আলু, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা এবং অন্যান্য সবজির। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডাল, তেল, নুন, ওষুধ সহ বিভিন্ন জিনিসের, যার প্রভাব পড়ছে সংসার খরচে এবং উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের, বিশেষ করে যারা দিন আনেন দিন খান, তাদের সংসার খরচে মারাত্মক প্রভাব পড়ছে এই মূল্যবৃদ্ধির আগুন। এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির কারণে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের ক্রয় ক্ষমতা একেবারে তলানিতে এসে ঠেকেছে। নিম্ন আয়ের মানুষরা যা উপার্জন করছেন তার পুরোটাই জীবন ধারণের জন্য খরচ হয়ে যাচ্ছে। ফলে চিকিৎসা, শিক্ষা এবং অন্যান্য প্রয়োজনীয় খাতে খরচ করার মতো অতিরিক্ত আর কিছুই হাতে থাকছে না। জাতীয় পরিসংখ্যান অফিস বা NSO প্রকাশিত তথ্যে দেখা গিয়েছে খুচরো মুদ্রাস্ফীতির হার এবছর সেপ্টেম্বরে 5.49% পৌঁছেছে, যা গত 9 মাসের মধ্যে সর্বোচ্চ। সাধারণ মুদ্রাস্ফীতিতে খাদ্য মুদ্রাস্ফীতির অংশ 40%-এর বেশি। তাই খাদ্যদ্রব্যের, বিশেষ করে ফল এবং সবজির দাম বৃদ্ধির কারণেই মুদ্রাস্ফীতির এই ঊর্ধ্বগতি। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি সেপ্টেম্বরে 9.24% পৌঁছয়। 2023 সালের সেপ্টেম্বরে যা ছিল 6.63%। ক্রেডিট রেটিং ইনফরমেশন সার্ভিসেস অফ ইন্ডিয়া লিমিটেড বা ক্রিসিল এর সাম্প্রতিক প্রতিবেদনও খাদ্যপণ্যের মূল্যস্ফীতির জন্য সবজি, ফল, চিনি এবং ডালের দামের উল্লেখযোগ্য বৃদ্ধিকেই দায়ী করেছে। টমেটো, আদা এবং বেগুনের দাম আগেই বেড়েছিল। পরবর্তীতে পেঁয়াজ, রসুনের দাম বৃদ্ধির ফলে খাদ্যপণ্যের মুদ্রাস্ফীতি আরও বেড়েছে। বিশেষজ্ঞদের ধারণা খাদ্যদ্রব্যের দাম আরও বাড়বে। বৃষ্টির খামখেয়ালিপনা, ফসল ওঠার আগে হঠাৎ ঝড় বৃষ্টি, দেশের অনেক জায়গায় বন্যা, এই সব কারণে ফসলের উৎপাদন কমেছে। বিশেষ করে নষ্ট হয়েছে সবজি। ফলে যোগানের অভাবে স্বাভাবিক কারণেই দাম বাড়বে সবজি সহ অন্যান্য খাদ্যদ্রব্যের। এর সঙ্গে যুক্ত হয়েছে বিশ্বব্যাপী ভোজ্য তেলের দাম বৃদ্ধি। এছাড়াও পশ্চিম এশিয়ার অশান্তি ইতিমধ্যেই বিশ্ববাজারে অশোধিত তেলের দামকে বাড়িয়ে রেখেছে। যুদ্ধের কারণে পণ্যের যোগানও ধাক্কা খেয়েছে। এগুলোও মূল্যবৃদ্ধির জন্য অনেকটা দায়ী। খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধির সঙ্গে কৃষকের সম্পর্কটাও আমাদের মাথায় রাখতে হবে। সবজির দাম বৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস উঠছে, কিন্তু ফসলের দাম বাড়লে চাষির অন্তত আয় বাড়ার কথা, কিন্তু তা হচ্ছে কোথায়? বাস্তব কিন্তু বলছে উল্টো কথা। সাধারণ মানুষ যে দামে কৃষি পণ্য কেনেন তার প্রায় অর্ধেক দামও চাষি কিন্তু পান না। চাষি থেকে ক্রেতা পর্যন্ত ফসল পৌঁছতে অনেকগুলো স্তর পেরোতে হয়। প্রতি স্তরেই
দাম বাড়তে থাকে। আসুন তথ্য কি বলছে দেখে নেওয়া যাক। ভারতের সবজি বাজারের মূল্য শৃঙ্খলে দেখা গিয়েছে ক্রেতা যে দামে বাজার থেকে সবজি কিনছেন, মানে আমরা বাজার থেকে যে দামে সবজি কিনছি, আসল চাষি তার থেকে 40 থেকে 50% মাত্র দাম পান। চাষি ফসল বিক্রি করার পর কোথাও ফোরের হাত ঘুরে আড়তদারের কাছে যায়, আবার কোথাও সরাসরি আড়তদারের কাছে পৌঁছয়। সেখান থেকে খুচরো বিক্রেতা হয়ে ক্রেতার কাছে যেতে প্রায় 50% থেকে 60% দাম বেড়ে যায়। এর বাস্তবতা কতখানি দেখা যাক। বাঁকুড়ার কোতলপুর ব্লকের লাউগ্রাম এবং মদনমোহনপুর অঞ্চলে দ্বারকেশ্বর নদের চর বরাবর বিস্তীর্ণ এলাকা জুড়ে আদা চাষ হয়। লাউগ্রাম অঞ্চলের আদা চাষি অভিজিৎ মাঝি এবছর জমি থেকেই আদা বিক্রি করেছেন প্রতি কেজি 70 টাকা দরে। সেই আদা যে কোনো শহরের বাজারে কিনতে গেলে কিন্তু দাম পড়বে কেজি পিছু 125 থেকে 150 টাকা। মদনমোহনপুর অঞ্চলের বেগুন চাষি বিদ্যুৎ মণ্ডল বাড়ি থেকে আড়তদারকে 30 টাকা কেজি দরে বেগুন বিক্রি করেছেন। কলকাতায় খুচরো বাজারে সেই বেগুনের দাম কেজিতে 80 থেকে 100 টাকা। মুর্শিদাবাদের বেলডাঙ্গার লঙ্কা চাষি দিবাকর মাঝি লঙ্কা বিক্রি করে পেয়েছেন কেজিতে 30 টাকা। সেই লঙ্কাই যে কোনো বাজারে 80 থেকে 110 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ঘটনাগুলো থেকে একটা জিনিস পরিষ্কার, কৃষক এবং ভোক্তার, মানে যারা বাজার থেকে মাল কেনেন আমাদের মতো সাধারণ গৃহস্থ, যাকে চূড়ান্ত ক্রেতা বলে, তাদের মাঝের যে স্তর কমবে ততই লাভ কৃষক এবং ভোক্তা উভয়ের। কৃষকদের সঙ্গে ভোক্তাকে সরাসরি যুক্ত করতে পারলে কৃষক তার ফসলের বাড়তি দাম পাবেন, পাশাপাশি ক্রেতারাও কম দামে কৃষি পণ্য কিনতে পারবেন। ভারতে এই ধরনের বেশ কিছু মডেল চালু রয়েছে। তার মধ্যে নাম বা ইলেকট্রনিক ন্যাশনাল এগ্রিকালচার মার্কেট উল্লেখযোগ্য। এর মাধ্যমে কৃষকরা অনলাইনে তাদের পণ্য সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি করতে পারেন। আছে কিষাণ মান্ডি, সেখানেও কৃষক সরাসরি ভোক্তাদের কাছে কৃষি পণ্য বিক্রি করতে পারেন। এই দুটো কেন্দ্রীয় প্রকল্প। এছাড়া রয়েছে রাজ্যগুলোর নিজস্ব প্রকল্প, যেমন পাঞ্জাবে আপনি মান্ডি, এটা পাঞ্জাব সরকারের একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম। অনলাইন প্ল্যাটফর্মের সাহায্যে কৃষক সরাসরি ভোক্তাদের কাছে ধান, গম, ফল, সবজি সবই বিক্রি করতে পারেন। পাঞ্জাব জুড়ে 500-র বেশি আপনি মান্ডির আউটলেট রয়েছে। সেখানে নাম নথিভুক্ত করেছেন 50,000-এর বেশি কৃষক। প্রতিদিন এই প্ল্যাটফর্মের মাধ্যমে 10,000 মেট্রিক টনের বেশি পণ্য বিক্রি হয়। এই প্ল্যাটফর্ম কৃষকদের আয় বাড়িয়েছে 20% থেকে 30%। আপনি মান্ডি কৃষকদের আয় বাড়িয়ে তাদের যেমন নতুন ক্ষমতায়ন ঘটিয়েছে, তেমনি ক্রেতাদের সস্তায় সতেজ পণ্য কেনার সুযোগ করে দিয়েছে। ফলে ভোক্তার খাদ্যদ্রব্য বাবদ খরচ কিন্তু কমেছে। অন্ধ্রপ্রদেশের রাইথু বাজার এরকমই একটা অনলাইন প্ল্যাটফর্ম, যার সাহায্যে কৃষক সরাসরি ভোক্তাদের কাছে তার পণ্য বেচতে পারেন। পেঁয়াজ এবং টমেটোর দামের সাম্প্রতিক বৃদ্ধিতে রাজ্য সরকার রাইথু বাজারের মাধ্যমে কম দামে পেঁয়াজ এবং টমেটো ক্রেতাদেরকে সরবরাহ করেছে। এই ধরনের সরাসরি পণ্য বিক্রির ব্যবস্থা কম বেশি সব রাজ্যেই রয়েছে, যেমন তামিলনাড়ুতে উঝাভার সান্থাই, কর্ণাটকের রায়তা বাজার, পশ্চিমবঙ্গের সুফল বাংলা ইত্যাদি। ফার্ম টু টেবিল প্রকল্পের মাধ্যমে কৃষকের জমি থেকে সরাসরি ভোক্তাদের টেবিলে পণ্য সরবরাহ করছে একাধিক বেসরকারি এগ্রি স্টার্টআপ। তাদের মধ্যে বেঙ্গালুরুর নিঞ্জাকাট, দিল্লির ক্রো ফার্ম, পুনের ফার্ম ফ্রেশ অন্যতম। এরা প্রত্যেকেই বিগ বাস্কেট, ফ্লিপকার্ট, সুইগি, জোম্যাটোর মাধ্যমে সবজি এবং অন্যান্য কৃষি পণ্য সরবরাহ করে। কখনো চাষির কাছ থেকে ফসল কিনে শপিং মল মারফতও তারা বিক্রি করে। কো ফার্মার ব্যবসার আয়তন $10 মিলিয়ন। নিঞ্জাকাট সেখানে ব্যবসা করে $125 মিলিয়ন। এই বেসরকারি উদ্যোগগুলোতে চাষির আয় বেড়েছে 25%, ভোক্তার ব্যয় কমেছে 15%। তবে এই মডেলের অসুবিধা হচ্ছে এদের কর্মকাণ্ড কিন্তু সবটাই শহর কেন্দ্রিক, ফলে গ্রামের পিছিয়ে পড়া মানুষের উপকারে ফার্ম টু টেবিল মডেল খুব একটা কাজেই আসে না। এবার বলবো খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রসঙ্গে। পশ্চিমবঙ্গ সরকারকে নিয়ে কিছু কথা। ফসলের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা সরকারের কৃষি বিপণন দপ্তরের। এ তো আপনারা জানেন। এই দপ্তর চাষিদের কাছ থেকে ফসল কিনে
ক্রেতাদের কাছে ন্যায্য মূল্যে সরাসরি বিক্রি করতে সুফল বাংলা প্রকল্প চালু করেছে। খাতায় কলমে অনেকগুলো আউটলেটও আছে সুফল বাংলার, তবে প্রকল্পটার সাফল্য কিন্তু একেবারে অধরাই থেকে গিয়েছে। সিঙ্গুরে রাজ্য সরকারের সুফল বাংলা হাব রয়েছে। চাষিরা প্রতিদিন বিকেলে তাদের সবজি সরকার নির্ধারিত দামে বিক্রি করেন। সেখানে সবজির গ্রেডিং হয়। সবচেয়ে ভালো কোয়ালিটির সবজির বেশিরভাগ যায় শহরের দামি শপিং মলে, পরের গ্রেডের সবজি যায় সুফল বাংলার স্টলগুলোতে, যেখান থেকে ক্রেতা বাজারের চেয়ে কম দামে সবজি কিনতে পারেন। সমস্যা কিন্তু দুটো। প্রথমত, শহরে চালু সুফল বাংলা স্টল হাতে গোনা, একেবারেই হাতে গোনা। দ্বিতীয়ত, জেলায় স্টলগুলোর অবস্থা একেবারে করুণ। উদাহরণস্বরূপ হুগলি জেলার কথা বলা যায়। জেলার 4টে স্টলের মধ্যে 3টে, মানে আরামবাগ, বাঁশবেড়িয়া আর উত্তরপাড়া, এই 3টে স্টল একেবারে বন্ধের মুখে। শুধু চুঁচুড়ায় সুফল বাংলার স্টলটা কোনো রকমে চলছে। ফলে সুফল বাংলা সাধারণ ক্রেতাদের সস্তায় সবজি এবং অন্যান্য কৃষিপণ্য কেনার সুযোগ করে দিয়ে খরচ সাশ্রয় করছে, এমনটা কিন্তু মোটেই নয়। ই নাম প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের প্রায় 2.5 লাখ চাষি, 10,000-এর বেশি ব্যবসায়ী নিজেদের নাম নথিভুক্ত করেছেন। ভিতরের খবর হচ্ছে, এখানে প্রকৃত কেনাবেচা কিন্তু হয় না, কিন্তু প্রকল্প বাঁচাতে কৃষি বিপণন দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিকরা কোনো না কোনো ব্যবসায়ীকে দিয়ে এক মান্ডি থেকে অন্য মান্ডিতে দিব্যি সবজি বিক্রি করায়। এভাবেই ই নামের কেনাবেচা দেখানো হয়। উদ্দেশ্য কি না, উদ্দেশ্য হচ্ছে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ই নামের জন্য বরাদ্দকৃত অর্থটা নিয়ে নেওয়া। ফলে ই নামের মাধ্যমে চাষির থেকে ভোক্তার সরাসরি কেনাবেচার সুযোগ পশ্চিমবঙ্গে নেই। কৃষক ক্রেতাদের কাছে সরাসরি সবজি বিক্রি করতে পারেন সরকারি সবজি মান্ডিতে। রাজ্যের কৃষি মান্ডিগুলোর হাল খুবই খারাপ। রাজনৈতিক নেতা এবং এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীদের যোগসাজশে চাষিরা মান্ডি পর্যন্ত পৌঁছতেই পারেন না। বাধ্য হন উৎপাদিত পণ্য সস্তায় ফোড়ে বা আড়তদারদের কাছে বিক্রি করতে। সেখান থেকেই ফসলের দাম বাড়ার প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়। বাজারে সবজি থেকে দানা শস্য সব কিছুর দাম নিয়ন্ত্রণে প্রতিনিয়ত দেখভালের দায়িত্ব টাস্ক ফোর্সের। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে গঠিত টাস্ক ফোর্স রুটিন মাফিক কোনো কাজ করে না, কিন্তু দাম বৃদ্ধি রুখতে ব্যর্থ হয়ে রাজ্য সরকার সমালোচনার মুখে পড়লে বিভিন্ন জেলা শাসকদের কাছে নির্দেশ যায় টাস্ক ফোর্সকে তৎপর করতে হবে। তৎক্ষণাৎ বিডিও, পুলিশ, এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিক, কৃষি এবং কৃষি বিপণন দপ্তর সহ অন্যান্য এই সম্পর্কিত দপ্তরের জেলা আধিকারিকদের দিয়ে বড় বড় টিম তৈরি করে বিভিন্ন সবজি বাজার, কোল্ড স্টোরেজগুলোতে টহলদারি চলে। তার ছবি ওঠে সমাজ মাধ্যমে, সংবাদ মাধ্যমে এবং মেনস্ট্রিম মিডিয়ার মাধ্যমে তা প্রচার হয়। খুচরো ব্যবসায়ীদের ধমক দিয়ে ধরপাকড়ের ভয় দেখিয়ে টাস্কফোর্স একটু কাজ দেখায়, অথচ ফোড়ে দালাল বা পাইকারি ব্যবসায়ীরা ধরাছোঁয়ার বাইরেই থেকে যান। খুচরো ব্যবসায়ীদের উপর অত্যাচার করে যে দাম কমানো হয় তা সাময়িক, কোনো স্থায়ী সমাধান হয় না, হতেও পারে না। সেই অর্থে পশ্চিমবঙ্গে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি রুখতে টাস্কফোর্সের কোনো ভূমিকা নেই বললেই চলে। এই বিষয়ে কৃষি বিপণন দপ্তরের এক আধিকারিক হতাশার সুরে বলেছিলেন যে খাদ্যদ্রব্যের দাম কমাতে যা হয় সবটাই আসলে লোক দেখানো, কাজের কাজ কিছুই হয় না। আবার দাম কমানোর প্রশ্নে পেঁয়াজকে উদাহরণ হিসাবে নিলে অন্য সমস্যা। সেই সমস্যার সমাধান পাওয়া কঠিন, কারণ রাজ্যে পেঁয়াজের চাহিদা প্রায় 13 লাখ মেট্রিক টন। পুরোটা রাজ্যে উৎপাদন হয় না। মহারাষ্ট্রের নাসিক, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ থেকে পেঁয়াজ আনাতে হয়। তার পরিমাণ 5 লক্ষ মেট্রিক টন। এবছর মহারাষ্ট্রে প্রচুর বৃষ্টিপাতের জন্য নতুন পেঁয়াজ বাজারে আসতে দেরি হচ্ছে। তাই মহারাষ্ট্রেই পেঁয়াজের দাম হু হু করে বেড়েছে। সেখানেই পাইকারি বাজারে পেঁয়াজের দাম 5,000 থেকে 6,000 টাকা কুইন্টাল। সেই পেঁয়াজ পশ্চিমবঙ্গে এনে বিক্রি করলে তার দাম তো 70 থেকে 80 টাকা কেজি হতে বাধ্য। এক্ষেত্রে ভর্তুকি দিয়ে দাম কমানো ছাড়া সরকারের আর কিছুই করণীয় নেই। কেন্দ্র বা রাজ্য যে স্তরেই সরকার হোক, গরিব প্রান্তিক চাষি, সাধারণ খেটে খাওয়া মানুষের জীবন যন্ত্রণার খবর রাখবে, তাদের সমস্যার সমাধানের উপায় বের করবে, এটাই স্বাভাবিক। তা না করে তাদের রাজনৈতিক দাবার বড়ে হিসাবে ব্যবহার করছে। ভোট ব্যাংক নিশ্চিত করতে বিনামূল্যে চাল গম বিতরণ করছে। শুধু ভাত আর রুটিতে তো প্রয়োজনীয় আহার হয় না, দরকার পড়ে ডাল, তেল, আলু, শাকসবজির। দেশের অর্থনীতির হাল এত খারাপ যে মানুষের আয় বৃদ্ধির কোনো সুযোগ তৈরি হচ্ছে না। তাই খাদ্যদ্রব্যের দাম কমাতে
সম্ভাব্য ব্যবস্থাগুলোর প্রয়োগে সরকারকে আন্তরিক হতে হবে। উপায় বের করতে হবে কিভাবে চাষি, ক্রেতা এবং সরকার সকলেরই স্বার্থ একই সঙ্গে সুরক্ষিত রাখা যায়। কিন্তু লাউ তো বুঝলাম, আনেটাকে। খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধিতে মানুষের নাভিশ্বাস, সরকার কোথায়, এই বিষয়টা নিয়ে আলোচনা করা হলো। বিষয়টা ভালো বা মন্দ যাই লেগে থাকুক না কেন অবশ্যই মন্তব্য করে জানান। আর একান্তভাবে অনুরোধ করব, ফেসবুকে আমাদের চ্যানেলটাকে লাইক ফলো করে আর ইউটিউবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আগের পরের ভিডিওগুলো দেখুন, আমাদের মূল্যায়ন করুন অন্তত, তারপর না হয় লাইক ফলো সাবস্ক্রাইব করবেন। অবশ্য যারা ইতিমধ্যেই আমাদের ইউটিউব আর ফেসবুক সব চ্যানেলকেই যথাক্রমে সাবস্ক্রাইব আর লাইক ফলো করে রেখেছেন, তাদের জন্য আমাদের একরাশ আন্তরিক ধন্যবাদ। তাদের প্রতি আমরা যার পর নাই কৃতজ্ঞ। তার সাথে আরও একবার বলবো যে বিশেষ করে আজকের এই ভিডিওটা যদি ভালো মন্দ কিছু লেগে থাকে তাহলে কমেন্ট করে অন্তত জানান, বা কী ধরনের বিষয় আপনাদের পছন্দ সেটা অন্তত জানান। ভালো লেগে থাকলে শেয়ার করে আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করুন, অনুপ্রাণিত করুন। তো আপাতত এই পর্যন্ত। পরের পর্বে এরকমই কোনো ভিডিও দেখতে নিয়মিত নজর রাখুন আমাদের চ্যানেলে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।